বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রবাসী ইতিহাস, পল্লবী মহিলা টিভি। আজকে আমি বরাবর তোমাদের মাঝে বরাবরের মতোই আবার আজকে আমি অনলাইন আবার ক্লাস এসেছি। আজকে আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ইতিহাস প্রথম পত্র আজকে আমি তোমাদের পাঠদান করব। আজকে আমি এর আগের ক্লাসে কোন অধ্যায় নিয়ে পড়াচ্ছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ, তৃতীয় অধ্যায় নিয়ে পড়াচ্ছিলাম। তো আজকেও আমি তৃতীয় অধ্যায়ের বাকি অংশটুকু তোমাদের আজকে আবার আমি তোমাকে পাঠদান করবো। পাঠদান করার আগে তোমরা সবাই একে একে জয়েন করে ফেলো। সবাই একে একে জয়েন করে ফেলো। আচ্ছা, ঠিক আছে, তোমরা একে একে জয়েন করতে থাকো, আমি ক্লাস স্টার্ট করছি। তো এর আগের ক্লাসে আমি তোমাদের কি পড়িয়েছিলাম বলো তো? আমি তৃতীয় অধ্যায় পড়াচ্ছিলাম। তৃতীয় অধ্যায় কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম তোমাদের কেউ বলতে পারবে? হ্যাঁ, লর্ড কার্জন নিয়ে আলোচনা করেছিলাম। লর্ড কার্জনের পরিচয় সম্পর্কে আলোচনা করেছিলাম, সংস্কারমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম। তার মানে কি, লর্ড কার্জনের সমস্ত কিছুই আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা কেউ কি ধারণা করতে পারছো? না, কেউ ধারণা করতে পারছো না, তাই না? আচ্ছা, ধারণা করার আগে আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি। তো এই ছবি দেখে কেউ কি বলতে পারবে যে এটা আমি কি প্রসঙ্গ নিয়ে আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব? হ্যাঁ, অনেকেই বলতে পারছো, অনেকেই মেসেজ দিচ্ছ। হ্যাঁ, তো বলো দেখি, এটা কার ছবি আমরা দেখতে পাচ্ছি? স্যার সৈয়দ আহমেদ খান। হ্যাঁ, তোমাদের অনেকেরই অ্যান্সার ঠিক হয়েছে। তো এই জীবনী সম্পর্কে আমরা আজকে দেখব। স্যার সৈয়দ আহমেদ খানের সম্পর্কে আজকে আমরা এই জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব, যে সমাজ সংস্কারক হিসেবে সে কি কাজ করেছে, কি গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো রেখেছে। তো এই সম্পর্কে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। দেখো, স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন, এই আলিগড় আন্দোলন নিয়ে আজকে তোমাদের মাঝে আমি পাঠদান করব। দেখো, তার আগে পাঠদান করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে নিচ্ছি, যে আলিগড় আন্দোলনের স্যার সৈয়দ আহমেদ খানের পরিচয়টা আমি তোমাদের মাঝে তুলে ধরবো। আর কি বিষয় তুলে ধরবো? আলিগড় আন্দোলনটা। আলিগড় আন্দোলনটা কিভাবে হয়েছিল, কি কারণে হয়েছিল, কোন বিষয়গুলো আমি এখানে আলোচনা করব। আর হচ্ছে শিক্ষা ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খান কি ভূমিকা রেখেছিল। তো স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কে, তার শিক্ষা জীবন সম্পর্কে আমরা কি কি ভূমিকা রেখেছে সেই সম্পর্কে আমি তোমাদের মাঝে আলোচনা করব। আজকে দেখো, স্যার সৈয়দ আহমেদ খানের পরিচয়টা আমি তোমাদের দিচ্ছি। দেখো, দিল্লির এক সাম্রাজ্য পরিবারে সে 1817 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান জন্মগ্রহণ করেছে। কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। দেখো, স্যার সৈয়দ আহমেদ খানের
এখন দেখো স্যার সৈয়দ আহমদ খানের জন্ম ছিলেন 1817 খ্রিস্টাব্দে তিনি কি করেছে জন্মগ্রহণ করেছে। তাহলে এই সনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, স্যার সৈয়দ আহমেদ খান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা প্রথম জেনে গেলাম যে 1817 খ্রিস্টাব্দে সে জন্মগ্রহণ করেছে। দেখো কোম্পানির অধীনে সে কি করেছে 1837 খ্রিস্টাব্দে তিনি কি করেছে সেরেস্তাধারী চাকরি গ্রহণ করেন এবং পরে সাব জজ পদে উন্নতি হয়েছে। পরে তার কি হলো জজ পদে তার উন্নতি হলো। তিনি ইম্পেরিয়াল তখন তখন কি করেছিল সে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, হার্ড শিক্ষা কমিশন এবং ভারতীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন। তখন দেখো ব্রিটিশ সরকার তখন 1888 খ্রিস্টাব্দে তিনি তখন এই কাজে তখন স্বীকৃতি যে স্বরূপ লাভ করেছিলেন, তাকে নাইট উপাধিতে ভূষিত করেছে। তাহলে সংখ্যা কত ছিল 1888 সন ছিল। সেই সংখ্যা কত ছিল 1888 সনে সে নাইট উপাধিতে তাকে কি করা হয়েছে ভূষিত করা হয়েছে। এখন দেখো এই সনগুলা আমি তোমাদের লিখে দিয়েছি, তো এই সনগুলা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এখন দেখো সে নাইট উপাধিতে ভূষিত হয়েছে 1888 খ্রিস্টাব্দে। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে স্যার সৈয়দ আহমেদ খান কত খ্রিস্টাব্দে নাইট উপাধিতে ভূষিত হয়েছে। এখন দেখো 1898 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেছে। তাহলে সে মৃত্যুবরণ করেছে কত খ্রিস্টাব্দে 1898 খ্রিস্টাব্দে। তাহলে এটা আমি তোমাদের লিখে দিয়েছি 1898 খ্রিস্টাব্দে কি করলো মৃত্যুবরণ করেছে। তাহলে দেখো পরলোক গমন ছিল, দেখো পরলোক গমন করেছিল 1898 খ্রিস্টাব্দে। তাহলে দেখো এই কয়েকটা জিনিস কিন্তু আমরা জেনে গেলাম। এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে, কত সনে জন্মগ্রহণ করেছে, কত সনে মৃত্যুবরণ করেছে, তারপর কত সনে সে নাইট উপাধিতে ভূষিত হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমরা মনে থেকে জেনে গেলাম। তো এখন আরো কিছু বিষয় আমরা এখন জানবো যে দেখো আলীগড়, এখন আমরা দেখবো কি আলীগড় আন্দোলন। স্যার সৈয়দ আহমেদ খানের সম্পর্কে আমি পরিচয় তোমাদের দিয়ে দিলাম। এখন আলীগড় আন্দোলনটা কি এই জিনিস নিয়ে এখন আলোচনা করব। দেখো ভারতীয় মুসলমানদের মধ্যে 1857 খ্রিস্টাব্দের ব্যর্থতা হতাশা সৃষ্টি করে। 1857 খ্রিস্টাব্দে কি হয়েছে ব্যর্থতা হতাশা সৃষ্টি হয়েছে। ব্রিটিশ শাসনের মনে প্রাণে গ্রহণ করতে না পারায় তখন কি করলো পাশ্চাত্যের শিক্ষার প্রতি অনীহার কারণে তারা জীবন সর্বক্ষেত্রে তখন তারা কি করেছে সর্বক্ষেত্রে পিছিয়ে পড়েছে। যে তাদেরকে কি করতে হবে পাশ্চাত্যের শিক্ষার অভাবে তারা কি করেছে সমস্ত কিছু থেকে পিছিয়ে পড়েছে। এই দুঃখ দুর্দশা তখন তাদের নিবৃত্ত হয়, তখন তাদেরকে দুঃখ দুর্দশা কিন্তু সীমা থাকে না। তাই মুসলমানদের সেই দুর্যোগ সময় তখন এই মুহূর্তে তখন কি করলেন ত্রাণকর্তা রূপে উত্তর ভারতে স্যার সৈয়দ আহমেদ খান তখন আবির্ভাব ঘটে। ওই সময় কি করেছে স্যার সৈয়দ আহমেদ খানের তখন ওই সময় আবির্ভাব ঘটেছে। এখন দেখো তারপর মুসলমানদের এই অবস্থায় তখন কি করেছে তাদেরকে পুনরুদ্ধার ও তাদেরকে পুনর্জাগরণ জন্য তিনি উত্তর ভারতে এই আলীগড় কেন্দ্রে এই আন্দোলন সৃষ্টি হয়। তখন ওই সময় এই আলীগড় আন্দোলনটা সৃষ্টি হয়, যা ইতিহাসে এটা আলীগড় আন্দোলন নামে পরিচিত। তখন ইতিহাসে কিন্তু এই আলীগড় আন্দোলন নামে পরিচিত হয়। তখন দেখো তোমাদের এই আলীগড় আন্দোলন কি, আলীগড় আন্দোলন বলতে কি বোঝো, এটা সম্পর্কে তোমাদের থাকতে পারে। তাহলে দেখো
তো তারপর দেখো আরো কিছু কথা আমি তোমাদের বলছি। যখন ভারতে তখন মুসলমানদের সম্প্রদায়ে যখন শোচনীয় অবস্থায়, তখন স্যার সৈয়দ আহমেদ খান তখন কি হলো, ব্যর্থতা ব্যর্থ করে তোলেন। তারা উপলব্ধি করে যে মুসলমানদের আহ, আহ, মুসলমানদের ধর্মীয় গোঁড়ামি, ব্রিটিশ বিরোধী মনোভাব ও পাশ্চাত্যের শিক্ষার অনীহা তাদেরকে দুর্দশা অন্যতম কারণ ছিল। তারা কি করেছে, পাশ্চাত্যের শিক্ষার প্রতি তারা কি করেছে, তাদের একটা গোঁড়ামি ছিল, এই কারণে তাদেরকে মধ্যে দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তখন এই পাশ্চাত্য শিক্ষা, জ্ঞান বিজ্ঞান তাদেরকে শিক্ষা সে তাদেরকে কি করেছে, শিক্ষিত করে তুলতে সচেষ্টা হন। তখন স্যার সৈয়দ আহমেদ খান বললো যে ওখানে কিভাবে পাশ্চাত্য শিক্ষা দেওয়া যাবে, কিভাবে তাদেরকে দুর্দশা তাদেরকে কিভাবে লাঘব করা যাবে, এই বিষয়ে স্যার সৈয়দ আহমেদ খান এই বিষয়ে তখন দৃষ্টি দেয়। তখন দেখো তিনি মুসলমানদের ইংরেজি শিক্ষা গ্রহণ তখন কি করলো, যে মুসলমানদের প্রতি যে ইংরেজি শিক্ষা গ্রহণ, ইংরেজিদের সাথে সহযোগিতা করার উপদেশ দেন, যে কিভাবে ইংরেজি শিক্ষা গ্রহণ করা যাবে সেই বিষয়ে কি করেছে, তাদেরকে সহযোগিতা করেছে। এখন দেখো 1857 খ্রিস্টাব্দে কি হয়েছিল মনে আছে তোমাদের? 1857 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রাম, এই সনটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে কি 1857 সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। তাহলে এই জিনিসগুলা, এই সনগুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো এই 1857 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামের পর মুসলমানদের ব্রিটিশ সরকার তখন কি করেছে, এই বিরাজভাজন হয়ে পড়ে। কেননা সরকারের ধারণা ছিল যে সংগ্রাম মূল মুসলমানদের দায়ী। ইংরেজি সরকার এই মনোভাব পরিবর্তনের জন্য তখন স্যার সৈয়দ আহমেদ খান এই সিপাহী বিদ্রোহের কারণ এবং ভারতীয় রাজভক্ত মুসলমানদের নামে দুটি বই লেখেন। তখন সে কি করেছে, দুটো বই লিখেছে। তো দুটো বইয়ের নাম ছিল কি, ভারতের রাজভক্ত মুসলমান। তিনি তুলে ধরার চেষ্টা করেন যে সিপাহী বিদ্রোহের জন্য মুসলমানদেরকে দায়ী ছিলেন না। এই সিপাহী বিদ্রোহের জন্য কে দায়ী ছিলেন না, মুসলমানদের দায়ী ছিলেন না, বরং অধিকাংশ মুসলমানদের বিদ্রোহকাল ছিলেন ইংরেজদের পক্ষে। শাসকদের গুরুত্ব তাদেরকে মধ্যে ভুল বোঝাবুঝির এই বিপ্লবের মূল ছিল বলেই তিনি 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 মত যাপন করেন। ঐতিহাসিক ইলিয়ন হান্ডার ও তার ভারতীয় মুসলমানদের গ্রন্থে যে বিদ্রোহের জন্য মুসলমানদের সম্প্রদায় দায়ী করেন, যুক্তি দিয়ে সৈয়দ আহমেদ খান এটি খণ্ডন করেন। তখন এটি মুসলমানদের এই ইংরেজির দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটে। তখন তাদের মধ্যে কি হয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটে। এখন আমরা এই আলীগড় আন্দোলন নিয়ে তোমাদের কিছু ধারণা আমি দিলাম। এখন দেখো আরেকটা পয়েন্ট যেটা আমি তোমাদের বলবো, যে শিক্ষাক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা। এখন শিক্ষাক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে ভূমিকা রেখেছিলেন। দেখো স্যার সৈয়দ আহমেদ খান শিক্ষাক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সে সম্পর্কে এখন আমরা কিছু আলোচনা করব। দেখো স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাশ্চাত্যের শিক্ষা ও পাশ্চাত্যের ভাবধারা প্রসার উদ্যোগ হন। তখন 1864 খ্রিস্টাব্দে তিনি উত্তর ভারতে গাজীপুরে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠান করেন। তখন সে 1864 খ্রিস্টাব্দে কি করেছে, গাজীপুরে একটি ইংরেজি স্কুল স্থাপন করেছে এবং ইংরেজি রচিত মূল্যবান এই বইগুলোকে উর্দু ভাষার অনুবাদ করে মুসলমানদের সম্প্রদায়ের মধ্যে বিতরণের উদ্যোগ নিয়ে বিজ্ঞান ও সমিতি নামক একটা সংস্থা গঠন করেছে। তাহলে কি ওখানে বিজ্ঞান ও সমিতি নামক একটা
সংস্থান গঠন করেন। এবং সৈয়দ আহমেদ খান তখন এই পাশ্চাত্যের ভাবধারা শিক্ষা ব্যবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি বিলাত ভ্রমণ করলেন। তখন সে বিলাতে ভ্রমণ করলেন 1870 খ্রিস্টাব্দে দেশে ফিরে এসে সে তাজমিউল ও আখলাক নামক একটি পত্রিকা প্রকাশ করেন। তাহলে এই পত্রিকার নাম কি ছিল? তখন 1870 খ্রিস্টাব্দ থেকে বিলাত থেকে ভ্রমণ করে সে এসে তাহজিবুল আখলাক নামক একটি পত্রিকা প্রকাশ করলেন। এভাবে তিনি মুসলমানদের নৈতিকতা ও আচরণ ব্যবস্থা উন্নতি এবং তাদেরকে মধ্যকার কুকর্ম কিন্তু ও কুসংস্কার দূর করার সে কি করেছে আপনার চেষ্টা করেছে। যে কুসংস্কার গুলা ছিল সমস্ত কিছু দূর করার জন্য সে আপনার চেষ্টা করেছে। তাহলে দেখো, এখন দেখো সে পাশাপাশি আরো অনেক কাজ করেছে। এই জিনিসগুলো আমি তোমাদের শর্ট করে আলোচনা করছি। দেখো, পাশাপাশি বেনারসে ভারতীয় মুসলমানদের শিক্ষা উন্নয়নের সমিতি নামক একটি সংস্থা গঠন করেছে। তার পাশাপাশি একটা সংস্থানও গঠন করেছে। মুসলমানদেরকে সুন্নতি সুপারিশি পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সে কি করেছে? স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে সে আলিগড় মোহামেডান অ্যাক্ট ও নিয়মেন্টার স্কুল প্রতিষ্ঠান করেন। দেখো, তারপর কি করেছে? 2 বছরে পর সে একটি কলেজ উন্নতি হন। 1877 খ্রিস্টাব্দে কি করেছে? উক্ত ও মোহামেডান অ্যাক্ট ও রি-এন্টার কলেজ প্রতিষ্ঠান করেন। আলিগড় মুসলমানদের এই সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা কার্যক্রমে কেন্দ্রবিন্দু সে গড়ে তুলেছে। তাহলে দেখো, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি করেছে? এই স্যার সৈয়দ আহমেদ খানও গড়ে তুলেছে। তারপর দেখো, আলিগড় কলেজে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে আধুনিক যে ভাবধারা চিন্তা চেতনা জাগ্রত হয় এবং পরবর্তীতে এই কলেজে তাদেরকে রাজনৈতিক জীবনকে প্রভাবিত করেছেন। তাহলে কি এখানে রাজনৈতিক জীবনও প্রভাবিত করেছেন। এছাড়া সৈয়দ আহমেদ খান 1886 খ্রিস্টাব্দে তখন কি করলেন? মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামক একটি সংস্থা গঠন করেছেন। তাহলে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামক যে সংস্থা গঠন করা হয়, এটা কত সনে? 1886 খ্রিস্টাব্দ। তারপর দেখো, এখানে প্রতি বছরে ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের নেতাদের সমাবেত হয়ে যখন মুসলমান সম্প্রদায় কি করেছে? শিক্ষা সংস্কার ও প্রতিকার বিষয়ে আলোচনা করতে এই আলিগড়ে তার ব্যর্থতা তাকে দেশকে সর্বত্র পৌঁছে দিতেন। তখন দেখো, স্যার সৈয়দ আহমেদ খান এই আলিগড় আন্দোলনের ফলে মুসলমান সমাজে কি করেছে? নবজাগরণ ঘটে। এভাবে সমাজে নবজাগরণ ঘটেছে। তাহলে দেখো, এই আলিগড় আন্দোলনের সম্পর্কে স্যার সৈয়দ আহমেদ খানের যে ভূমিকাগুলো রেখেছে এই সম্পর্কে আমি কিছু তোমাদের ধারণা দিলাম। এখন দেখো, আরো অনেক কিছু কাজ সে করে গিয়েছিল। এখন তার মধ্যে আর একটু কিছু আমরা তোমাদের বলছি। দেখো, স্যার সৈয়দ আহমেদ খান এই কোরআনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন। তখন সে কি করেছে? কোরআনের বিজ্ঞানসম্মত সে কি করেছে? ব্যাখ্যা দেন। তিনি সকল প্রকার গোঁড়ামি ও সংকীর্ণতা উদ্ভিদ ছিলেন। মুসলমানদের ধর্মীয় সামাজিক উন্নয়নের জন্য সে কি করেছে? পাশ্চাত্য শিক্ষা সাংস্কৃতিক উপরেও সার্বিকভাবে গুরুত্ব আরোপণ করেছে। যে সমাজে যে পাশ্চাত্যের শিক্ষা ধর্মীয় সমস্ত কিছুর প্রতি সে কি করেছে? সার্বিকভাবে গুরুত্ব দিয়েছে। এখন দেখো, সে 1888 খ্রিস্টাব্দে আবার সে কি করেছিল? হিন্দু মুসলমানদের উভয় সম্প্রদায়ের মধ্যে তখন অভিজাতদেরকে নিয়ে তখন তার চেষ্টা প্রতিষ্ঠান করেন ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক্স অ্যাসোসিয়েশন। তো ভারতীয় জনগণের মন থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করা এবং দেশের শক্তি রক্ষা ও সরকারকে সহযোগিতা প্রদান করাই ছিল এই সমিতির উদ্দেশ্য ও লক্ষ্য। তখন এই সময় তখন কি করেছিল? হিন্দু পুনরুদ্ধারবাদী
আন্দোলনের কারণে উত্তর ভারতে তখন কি করলো বিভিন্ন স্থানে গো হত্যা, তারপরে কি করা হয়েছিল নিবারণ সমিতি আহ প্রতিষ্ঠান, সহনশীলতা ও কারণে মুসলমানদেরকে তখন এই নিরাপত্তার বিঘ্নিত হলেও তখন স্যার সৈয়দ আহমেদ খান তখন এই আলীগড়ের মোহামেডান ডিফেন্স অ্যাসোসিয়েশন তখন গঠন করে। তখন কি করলো অবশেষে মুসলিম জাতির মধ্যে এই আত্মবিশ্বাস ও সচেতনা জাগিয়ে তুলে এবং 1898 খ্রিস্টাব্দে তখন এই স্যার সৈয়দ আহমেদ খান পরলোকগমন করলেন। তখন দেখো 1898 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান পরলোক গমন করেছে, তার মানে মৃত্যুবরণ করেছে। তাহলে দেখো এই স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কেও আমরা অনেক কিছুই কিন্তু জানলাম। তার সে শিক্ষা জীবন, তার যে শিক্ষার ক্ষেত্রে যে ভূমিকাগুলো রেখেছে এই সম্পর্ক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন একটা জিনিস আমরা জানবো যে ভারত জাতীয় কংগ্রেস, ভারত জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়েছে এই সম্পর্কে আমরা দেখবো। দেখো ভারতের জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত ঔপনিবেশিক ভারতীয় ও রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ছিল। এখন এই ব্রিটিশ নীতি শাসনের বিরুদ্ধে শিক্ষিত ও ভারতবাসীদের মধ্যে ক্রমশ ক্ষোভ ও অসন্তুষ্টতা দানা বেঁধে উঠতে থাকে। তখন এই 1857 খ্রিস্টাব্দে পূর্বের পরে কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল তারা কি করেছে গড়ে তুলেছে। এখানে ছোট ছোট কয়েকটা রাজনৈতিক দল গড়ে তোলে। তখন তখন সেই ক্ষেত্রে তারা কি করেছে শিক্ষা শিক্ষায় শিক্ষিত ও বাঙালির মধ্যবিত্ত শ্রেণী, তারপর আছে অভিজাত শ্রেণী সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের মধ্যে এই উদ্যোগ নিয়েছিল। তাহলে শিক্ষিত তারপর অভিজাত সমস্ত মানুষের প্রতি তারা কি করেছে ব্যক্তিগত মধ্যে এটা উদ্যোগ নিল যে ভারত জনগণকে ন্যায্য অধিকার আদায়ের জন্য। তখন তারা কি করেছে এই জনমতের লক্ষ্য করে 1843 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত করেছে ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে 1843 খ্রিস্টাব্দে। এটা আমি তোমাদের লিখে দিচ্ছি। 1800 এই 1843 খ্রিস্টাব্দে এটা তোমরা খাতায় লিখে রাখো। এই সনগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো এটা গঠন করা হয়েছে ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গঠন করা হয়েছিল 1843 খ্রিস্টাব্দে। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে অনেকগুলাই সন আমরা পেয়ে গেলাম, অনেকগুলা সনই আমাদের মনে রাখতে হবে। এখন এই সনগুলা যদি না মনে রাখতে পারো তাহলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে তোমাদের একটা খাতার মধ্যে, আগে কিন্তু বলেছিলাম যে তোমরা একটা খাতা তৈরি করবে, ওই খাতার মধ্যে সমস্ত সনগুলো তোমরা কি করবে তুলে রাখবে, লিখে রাখবে। যে প্রতিটা সন যদি খাতায় লিখে রাখো তাহলে কিন্তু ওটা মনে রাখা সম্ভব, আর যদি না লিখে রাখো তাহলে কিন্তু ওটা মনে থাকবে না। তো এখন আমরা দেখব যে তারপরে সনগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যে 1851 খ্রিস্টাব্দে তখন বাংলা প্রতিষ্ঠিত হয় এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু এই সময় কি করলো এই সমিতির শিক্ষিত অভিজাত জমিদারদেরকে দ্বারা নিয়ন্ত্রিত থাকা মধ্যবিত্ত ও সাধারণ জনগণের সাথে সংস্পর্শে তখন গড়ে ওঠেনি। তখন ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অনুসরণ করেন বোম্বাই মাদ্রাস অনুরূপ সংগঠন গড়ে ওঠে। তখন এই সমস্ত জায়গায় তখন তারা কি করেছে এই সংগঠনগুলো গড়ে তুলেছে। তখন যে শাসন সংস্কার ছিলেন, দেশের শাসন, ভারতের যে প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং তাদেরকে ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এই প্রতিষ্ঠান ও জনমতে গঠনের তখন তারা চেষ্টা করেন। কিভাবে এইভাবে তারা কি করে জনমত গঠন করার চেষ্টা করেছিল।
তখন 1876 খ্রিস্টাব্দে তখন যে বাংলার নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি তখন কলকাতা ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ও ভারত নামক এই সভায় তখন তারা কি করেছিল, আরেকটি সংগঠন প্রতিষ্ঠান করেছিল এখানে। ঠিক আছে, এখানে যে তারা কি করলো, আরেকটি সংগঠন প্রতিষ্ঠান করলেন। এখন দেখো, শিক্ষা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যে রাজনৈতিক চেতনা সৃষ্টি, তারপর সম্প্রদায়ের যে বজায় রাখা, জাতির ঐক্য প্রতিষ্ঠানের জন্য তিনি তারা কি করেছে, কাজ করেছে। জাতির প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ করার জন্য তারা কাজ করে গেছে। ভারতের বিভিন্ন স্থানে এই সময় বিশেষ করে কলকাতার হিন্দু মধ্যবিত্ত শ্রেণী তখন এই দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলনে এবং সূত্রপাত করেছে। এখন দেখো, তো আমরা একে একে কিন্তু অনেক কিছু কিন্তু জেনে গেলাম, তাই না? একে একে কিন্তু অনেক কিছু কিন্তু এখন এই পর্যন্ত কিন্তু অনেক কিছু কিন্তু তোমাদের বলে ফেলেছি। এখন এই জিনিসগুলা আমি এখন তোমাদের যেরকম আলোচনা করে তোমাদের গল্পের মতো করে বলে দিচ্ছি, এই জিনিসগুলো যদি তুমি আরেকবার যদি বই দেখে আবার যদি বই দেখে একটু যদি স্টাডি করো, তাহলে কিন্তু আরো সহজ হয়ে যাবে। ধরো আমি তোমাদের এখন এই যে গল্পের মতো করে বলে দিচ্ছি, জিনিসগুলা হয়তো বা এখন তোমাদের মনে মনে হচ্ছে যে হ্যাঁ পারবো, কিন্তু আরেকবার যদি বই দেখো তাহলে কিন্তু সমস্তটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন ধরো আমি তোমাদের গল্পের মতো গল্পের আকার সামারি করে তোমাদের বলে দিচ্ছি। এখন এটা আরেকবার তোমরা বাসায় বসে বইটা আরেকবার দেখবে যে আমি কি বলছি আর বইতে কি লেখা আছে। তো একবার যদি বইয়ের সাথে আমার কথাগুলো অ্যানালাইসিস করো তাহলে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো, এখন আমি আরেকটা সন তোমাদের বলছি, এটা তোমরা লিখে নাও। 1876 খ্রিস্টাব্দে তখন কি করেছিল, এই পরিস্থিতিতে ভারতবর্ষে ভাইসর হয়ে আসে। তখন এই ভারতবর্ষে আবার ভাইসর হয়ে আসে 1876 খ্রিস্টাব্দে। তখন তিনি বিভিন্ন প্রতিক্রিয়াশীল পদক্ষেপ দক্ষ শিক্ষিত মধ্যবিত্ত সমাজে হয়ে ওঠেন। তখন 1877 খ্রিস্টাব্দের সিভিল সার্ভিস পরীক্ষায় তখন বয়স সীমা 21 থেকে 19 আনা হলেও সুরেন্দ্রনাথ ব্যানার্জি কর্তৃক আগ্রহ দিল্লি, আলিগড়, তারপর হচ্ছে লাহোর, কানপুরা, বেনারস, তো তো ভারতের বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ শহরে এই প্রতিবাদের সভা হয়। তখন ওখানে কি করা হয়েছে, এই ব্রিটিশ সরকার এই আইনের মাধ্যমে দেশীয় যে সংবাদপত্র কণ্ঠরোধের চেষ্টা করেছিলেন। তখন ওই সরকারের যে বর্ণ বৈষম্যমূলক অস্ত্র আইন, তারপরে সাম্রাজ্যবাদী আফগান যুদ্ধ 1877 খ্রিস্টাব্দের জাঁকজমকপূর্ণ দিল্লি ও দরবারে এটা অসন্তুষ্টমূলক এখানে কারণ ছিল। তাহলে দেখো, তখন দেখো ইতিহাসে এটা ইলবার্ট বিল নামে পরিচিত ছিল। ইলবার্ট বিলটা কি, এটা তোমাদের কিন্তু সৃজনশীল পরীক্ষায় থাকে। ইলবার্ট বিল কি, ইলবার্ট বিল কি নামে পরিচিত ছিল? তাহলে দেখো, এই যে 1843 খ্রিস্টাব্দে তখন এই যে ভাইসর ও কাউন্সিল তখন আইনের যে সদস্য ছিলেন সিপি ইলবার্ট ও প্রস্তাবে তখন করেন যে ভারতের যে প্রেসিডেন্ট শহরগুলোকে ন্যায় অন্যায়ের স্থানে তারা কি করবে, এই ভারতের যে সকল জজরা ইউরোপের অপরাধীমূলক বিচার করতে পারবে, সেরকম অপরাধের যে তাদেরকে বিচার করতে পারবে, এটাই ইতিহাসে কি ছিল, ইলবার্ট বিল নামে পরিচিত ছিল। তখন দেখো ভারতের যে ইউরোপের সম্প্রদায়ের লোকেরা প্রস্তাবের তারা ভারতবর্ষে চরম বিক্ষোভ শুরু করলেন। সরকারি শেষ পর্যন্ত কিছুটা আপোষ করলেন যে ইউরোপের যে আসামিদেরকে বিচারের ক্ষেত্রে জুরি মন্ডলীর উপস্থিতি ও লাঘব করবে এবং তা অর্ধেক হতে হবে ইউরোপী। তাহলে কি করতে হবে, অর্ধেক হতে হবে এদের হতে হবে ইউরোপী। তখন ইউরোপীদের বিক্ষোভ ভারতীয় মর্যাদা তখন জাতির চেতনার উপরে তারা কি করেছে, আঘাত এনেছে। তখন 1883 খ্রিস্টাব্দে শিক্ষিত হিন্দু সুরেন্দ্রনাথ ওই আনন্দমোহন বসু নেতৃত্বে কলকাতা এই এলবার্ট হলেন এই সম্পাদে তখন কি পেয়েছে, মিলিত হয়ে তখন ভারতের যে বিভিন্ন স্থানে তারা কি করেছে, প্রতিনিধিত্ব একটি সর্বভারতীয় সংগঠন প্রয়োজনীয়তা তারা কি হলো উপলব্ধি করলেন। তখন ভারতের
মধ্যে যখন তারা কি করেছে চলমান যে বিক্ষোভ অধিকার আদায়ের জন্য তখন তারা সচেতন ও শিক্ষিত মধ্যবিত্ত এই আন্দোলনের চাপে তখন কি করলো ব্রিটিশ সরকারের কিছু ভীত হয়ে পড়লেন ব্রিটিশ সরকার তখন এর জন্য ভারতবাসীদেরকে দাবি এই আন্দোলনের নিয়মতান্ত্রিক পথে পরিচালনা করলেন এবং তার মধ্যে সৃষ্টির উত্তেজনা প্রশমিত করার এই সরকারের মনোযোগী হন তখন এই অবস্থায় প্রেক্ষিতে ভারতের যে সিভিল সার্ভিস অবসরপ্রাপ্ত অফিসার এরা তখন কি করলো ভাইসর লর্ড লর্ড ডাফরিনের সহযোগিতায় তখন 1885 খ্রিস্টাব্দে কি করেছে 28 ডিসেম্বর বোম্বাই শহরে তখন ভারতের জাতীয় কংগ্রেস ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠান করেছেন তখন তারা কি করলো ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠান করলো তখন এই দুজন মুসলমান সহ 70 জন প্রতিনিধিত্ব করে তারা কংগ্রেসে কি করেছে প্রথম অধিবেশনে যোগ দেন তখন তারা কি করলো প্রথম অধিবেশনে যোগ দিয়েছে এবং সভাপতি নির্বাচন হন তখন বাঙালিদের ব্যারিস্টার উমেনচন্দ্র ব্যানার্জি বক্তব্যে তিনি কংগ্রেসের 4টি উদ্বেগের কথা তারা ব্যক্ত করলেন এখন 4টা যে কথা ব্যক্ত করেছে এই 4টা উদ্বেগের কথা আমি তোমাদের বলছি তোমরা যদি পারো কেউ খাতায় লিখতে পারো আর যদি কেউ মনে রাখতে পারো তাহলে বেস্ট যদি মনে রাখতে পারো তাহলে বেস্ট আর যদি কেউ যদি বলো যে না আমাদের মনে থাকবে না তোমরা খাতায় যা যা মতে লিখে নিতে পারো ইচ্ছে করলে খাতায় লিখে নাও আর তা না হলে কিন্তু এটা হয়তো তোমাদের মনে নাও থাকতে পারে দেখো আচ্ছা যে 4টা কথা ব্যক্ত করেছিলেন তার মধ্যে 1 নম্বরে যে পয়েন্টটা লিখবো ভারতের বিভিন্ন অঞ্চলে যারা দেশ সেবায় ভীত হয়েছিলেন তাদের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্ব স্থাপন করা তাহলে কি তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপন করতে হবে 1 নম্বর আর 2 নম্বরে যে কথাটা বলেছিল জাতি ধর্ম আঞ্চলিকতা সংকীর্ণতা দূর করে জাতির ঐক্যর পথ সুগম করা তাহলে কি বলেছে এখানে যে জাতি ধর্ম আঞ্চলিকতা ভাবে যে সংকীর্ণতা দূর করে এ জাতির ঐক্যপথকে কি করতে হবে সুগম করতে হবে এটা হচ্ছে 2 নম্বর কথা ব্যক্ত করেছিলেন 3 নম্বরে যে কথা বলেছিলেন সেটা হচ্ছে শিক্ষিত ও ব্যক্তিদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে বিভিন্ন সমস্যা সমাধান পথ বের করা তার মানে কি এখানে শিক্ষিত ব্যক্তিদের মধ্যে কি করতে হবে আলাপ আলোচনা করতে হবে আলাপ আলোচনা করে ওখানে কি সমস্যা আছে ওই সমস্যাগুলো বের করে তার সমাধান করার চেষ্টা পথ বের করতে হবে তাহলে সমস্যাও থাকবে আমাদের ওই সমস্যাগুলো সমাধানও করতে হবে সেই কথাই বলা হয়েছে এখানে সমস্ত কিছু সমস্যাগুলো বের করে আমাদের সমাধানের পথ বের করতে হবে তারপর দেখো 4 নম্বরে যে কথা ব্যক্ত করেছে 4 নম্বর কথাটা কি বলা হয়েছে রাজনৈতিক অগ্রগতির জন্য পরবর্তী বছর কর্মসূচি নির্ধারণ করা তার মানে কি এখানে পরবর্তী বছরগুলো কি করতে হবে নির্ধারণ করতে হবে যে রাজনৈতিক যে সম্পাদন রাজনৈতিক যে অগ্রগতির জন্য পরবর্তী কি করতে হবে পরবর্তী বছরগুলো কি কর্মসূচি নির্ধারণ করতে হবে তাহলে এই 4টা কথা এখানে ব্যক্ত করেছেন তাহলে এই 4টা জিনিস আমাদের
সুন্দর করে মনে রাখতে হবে। তারপর সর্বশেষে কথা আমরা বলতে পারি যে ব্রিটিশ শাসনাধীন যে ঐক্যবদ্ধ ভাবে তারা ভারতের জাতীয় বিভিন্ন সংগঠন ইচ্ছা ভারতের জাতীয় কংগ্রেস প্রথমে তারা কি করেছে, প্রথম দিকে অল্প কয়েকজনকে মুসলমানদের এতে যোগদান করলেন। তাহলে কি অল্প কয়েকজন কি করেছে, এখানে মুসলমানদের যোগদান করেছে। কিন্তু এই কর্মসূচি মুসলমানদের স্বার্থে পরিস্থিতি পরিস্থিতি আর এই সমর্থনে তখন স্যার সৈয়দ আহমেদ খান তখন এই মুসলমানদের নেতা মুসলমানদের সম্পাদক কংগ্রেসের সাথে জড়িত হয়ে হতে নিষেধ করেন। তো তখন প্রথম দিকে তখন কংগ্রেসের নেতারা প্রায় সবাই ছিলেন মধ্যপন্থী। তাহলে কি কংগ্রেসের সকল নেতারা কি ছিলেন, মধ্যপন্থী ছিলেন। তখন ভারতের বিশেষগুলো আবেদন নিবেদনের মাধ্যমে তখন তারা নিয়মতান্ত্রিক পন্থা প্রতিকার করার জন্য সরকারের কাছে দাবি করেছেন। দাবি করতে তখন দাবি জানালেন। তখন দেখো সরকারের এটি আনুগত্য প্রদর্শন সহযোগিতা এই নীতি অচিরেই পরিবর্তন হতে পারে। তখন এই পরবর্তী সময় এই কংগ্রেসের যে রাজনৈতিক যে ভূমিকা রাজনৈতিক যে ভূমিকা প্রবল হয়ে ওঠে এবং ব্রিটিশ বিরোধী স্বরাজ এবং স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে ভারতের স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে দেখো এইভাবে স্বাধীনতা আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান, এইভাবে ভূমিকা পালন করেছিলেন। তাহলে এই জিনিসগুলা আজকে আমরা এই পাঠ থেকে কিন্তু অনেক কিছুই কিন্তু জেনে গেলাম। তো স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কে অনেক কিছু জানলাম। তারপরে কি তারপরে আমরা দেখো শিক্ষা জীবন আমরা জানলাম। তারপরে আমরা কি জেনেছি, তারপরে যে আলিগড় আন্দোলন জেনেছি। তারপর একটা পয়েন্ট আমরা জানলাম ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা জানলাম। তো আমরা পরবর্তী ক্লাসে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের আমি আলোচনা করবো। এই তৃতীয় অধ্যায়ে আমি তোমাদের কয়েকটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ে অনেক কিছুই আমাদের এখানে গুরুত্বপূর্ণ, অনেক কিছুই আমাদের আছে এখানে। এই এই টপিকস গুলো আমাদের করতেই হবে, এগুলো আমাদের বাদ দেওয়া যাবে না, কারণ এগুলো আমাদের পরীক্ষায় আসার মতো। তো এখান থেকে কিন্তু আমাদের অনেক সৃজনশীল প্রশ্ন আসে, অনেক নির্বাচনী প্রশ্ন আসে। তো এখানে থেকে আমাদের সমস্ত কিছুই কিন্তু আমাদের পড়ে যেতে হবে। কারণ দেখো আমি কিন্তু তোমাদের ক্লাসেও কিন্তু এই জিনিসগুলা আমি তোমাদের পড়িয়ে ফেলেছিলাম, এবং আজকে আমি তোমাদেরকে আবার রিভিশন আবার রিপিট করছি, রিপিট করে আবার তোমাদের আমি পড়াচ্ছি। কারণ আমি তোমাদের কিন্তু ক্লাসে আমাদের কিন্তু এই কোর্সটা শেষ হয়ে গেছে, সিলেবাসটা আমি শেষ করে দিয়ে এসেছিলাম, এবং এখন আমি যে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি এটা কিন্তু রিভিশন আমি দিচ্ছি। তো একই পড়া কিন্তু আমি দুইবার করে আলোচনা করছি, যে তোমাদের বুঝতে যেন সমস্যা না হয়। কারণ আমি যখন ক্লাসে তোমাদের পড়িয়েছি তখন তোমাদের অনেক রেসপন্স পেয়েছিলাম, এবং ওখানে ক্লাসে আমি তোমাদের পরীক্ষাও নিয়েছিলাম, কয়েকটা মডেল টেস্ট পরীক্ষা নিয়েছিলাম ক্লাসে। তো আজকেও আমি সেই বিষয় সেই অধ্যায়গুলো আমি আবার পূর্ণ আলোচনা করছি। তো পড়ে দেখো তৃতীয় অধ্যায় আমাদের অলরেডি আমি তোমাদের দুটো লেকচার দিয়ে দিলাম। তো হয়তো বা দুটো লেকচার আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ের উপর আমি দেবো, কারণ এই তৃতীয় অধ্যায় কিছু কিছু জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসগুলো বাদ দিলে চলবে না, যেগুলো আমাদের আসবেই পরীক্ষা আসার মতো। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং জানানো দরকার, তাই না? শুধু পরীক্ষায় আসবে তা না, আমাদের জিনিসগুলো জানতে হবে, না জানলে তো হবে না। কারণ আমাদের যে কেউ কোশ্চেন করতে পারে, যে কোনো জায়গায় আমাদের কোশ্চেন করতে পারে, আমাদের কোশ্চেনগুলো তোমাদের আলোচনা হতে পারে, তখন তোমাকে কোশ্চেন করতে পারে, তখন আমাদের বলতে হবে, তাই না? তার হয়ে থাকলে হবে না। তো এই জন্য আমাদের জানার জন্যই আমাদের করতে হবে, কোনোটাই আমাদের বাদ দিলে চলবে না যে পরীক্ষায় আসবে কোনটা আর ওটাই আমাদের করতে হবে, তা না। শুধু পরীক্ষা আসবে, পরীক্ষা পাস করলে শুধু হবে না, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, বেশি বেশি স্টাডি করতে হবে, বেশি বেশি বই পড়তে হবে। তুমি যত বেশি বই পড়বে তত তুমি জানতে পারবে, শিখতে পারবে। তো আজকে আমি তোমাদের ক্লাসে আজকে আমি এই পর্যন্তই ক্লাস শেষ করতে চাচ্ছি। তো তোমরা ক্লাসগুলোতে জয়েন করো, বেশি বেশি জয়েন করো, ক্লাসগুলোতে সবাই অ্যাটেন্ড থাকবো। যে এই যে ক্লাসগুলো যদি অ্যাটেন্ড না থাকবো তাহলে কিন্তু অনেক কিছু থেকে তোমরা বঞ্চিত হচ্ছ। আজকে দেখা যায় অনেকেই তোমরা ক্লাসে জয়েন করতে পারছো না, অনেকে বলছো নেট সমস্যা,
অনেকেই বলছো, অনেক প্রবলেম আমাকে বলছো, কিন্তু অনেক সমস্যা থাকবে। এই সমস্যার মাঝে আমাদেরকে নিজেকে সমাধান করে নিতে হবে। তো নানান সমস্যা থাকতে পারে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমি শুধু সর্বশেষে আরেকটা কথা বলবো, তোমরা বেশি বেশি স্টাডি করো। আর ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত। আজকে যারা জয়েন করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা জয়েন করোনি, পরবর্তী ক্লাসে জয়েন করো। তো পরবর্তী ক্লাস তোমাদের করতে হবে, এটা মনে স্থির করে সবাই ক্লাসে জয়েন করার চেষ্টা করো। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আর পরবর্তী ক্লাস যখন আমাদের হবে, আমি তোমাদের গ্রুপে মেসেঞ্জারে জানিয়ে দেবো। তো ওই অনুযায়ী তোমরা ক্লাসে চলে আসবে। ঠিক আছে, এরপর থেকে একটা নিউ ক্লাস বাদ দিবে না। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের মেসেঞ্জারে সবাইকে জানিয়ে দিব। তো তোমরা ভালো থাকবে আর বেশি বেশি স্টাডি করবে। ধন্যবাদ সবাইকে।